এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তোমাদের নিজেদের চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো যারা আপকামিং রেলের পরীক্ষাগুলোকে টার্গেট করছো তারা একদম সঠিক ভিডিওটা দেখছো। তোমাদের জন্য কিন্তু স্পেসিফিক আমরা রেলকে ফোকাস করে আমাদের যে জেনারেল সায়েন্স আছে, রেলে যে জেনারেল সায়েন্সের টপিকটা আসে তোমরা প্রত্যেকেই জানো, সেটার উপরে কিন্তু আমাদের কন্টিনিউ ক্লাস করানো হচ্ছে। তো যারা রেলের পরীক্ষাগুলোকে ফোকাস করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব উপযোগী হতে চলেছে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, পর্যায় সারণীর কোন পর্যায়ে ল্যান্থানাইড মৌলগুলি অবস্থান করে? চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে নাকি সপ্তম পর্যায়ে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ষষ্ঠ পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে কিন্তু এই যে ল্যান্থানাইড যে মৌলগুলো আছে সেগুলো কি করছে? সেগুলো কিন্তু অবস্থান করছে। দেখো এই যে পর্যায় সারণীটা আছে, এই পর্যায় সারণীটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক রেলের বিভিন্ন পরীক্ষার জন্য। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা দিয়ে থাকো বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে থাকো তাহলে তোমরা দেখবে এই পর্যায় সারণী রিলেটেড কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসে। দেখো এই যে পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণীতে কিন্তু শ্রেণী থাকে, আর কি থাকে? আর কিন্তু তোমার হচ্ছে পর্যায় থাকে, ঠিক আছে? তো পর্যায়ের সংখ্যা কতগুলো হয়? আধুনিক যে পর্যায় সারণী সেখানে কিন্তু পর্যায়ের সংখ্যা 7টা হয়, আর শ্রেণীর সংখ্যা কতগুলো হয়? শ্রেণীর সংখ্যা কিন্তু 18টা হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটা অঙ্কের প্রশ্ন দিয়েছে যে একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ওপরের দিকে ছোড়া হলো, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বস্তুটি কত সময় লাগবে যখন জি সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়েছে? দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু কোনো আলাদা অঙ্কই নয়, এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে আমি আগেও করিয়েছি। দেখো এটার জন্য আমাদেরকে কি করতে হবে বলো তো? এটার জন্য আমাদের একটা ফর্মুলা বের করতে হবে, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এবার প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটা তো আগে কখনো করিনি। হ্যাঁ, তোমরা এই ফর্মুলাটা করেছো, কিন্তু এর যেটা ত্বরণের দিকে হয় সেটা করেছো, অর্থাৎ ইউ প্লাস এটি করেছো। এবার এইটার সাথে এইটার কি ডিফারেন্স আছে সেটা আমাদেরকে একটুখানি দেখতে হবে। দেখো যখন আমরা এই ফর্মুলাটা করতাম তখন কিন্তু আমরা অ্যাক্সেলারেশনের মান বের করতাম, অর্থাৎ কোনো বস্তু যখন পৃথিবীর দিকে নিচে নেমে আসছে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে কিন্তু আমরা অ্যাক্সেলারেশন বলে থাকি। কিন্তু এই ফর্মুলাটাতে কি একটু স্পেসিফিক আলাদা আছে, সেটা হচ্ছে এটা কিন্তু বস্তুটা কি করছে? বস্তুটা কিন্তু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ওপরের দিকে যাচ্ছে, মানে অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে যাচ্ছে। সেই কারণের জন্য কিন্তু আমরা এখানে এই মাইনাসটা দেবো আর এখানে কিন্তু জি দেবো। এবার দেখো আমাদেরকে এখানে ডেটাগুলোকে প্রথমে পুট করতে হবে। তো দেখো কি বলেছে, একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ওপরের দিকে ছোড়া হলো, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বস্তুটির কত সময় লাগবে? এবার দেখো, এবার যদি আমরা দেখি তাহলে দেখো কি বলেছে যে 10 মিটার উচ্চতায়, অর্থাৎ ভি ইউ, আমরা এখানে জানি জি, আর যে টি এর মান সেগুলোকে এখানে লিখব। দেখো ভি কি বলেছে? ভি কিন্তু অন্তিম বেগ। এবার তোমরা আমাকে একটা জিনিস বুঝিয়ে বলো, যখন কোনো একটা বস্তুকে আমরা পৃথিবী থেকে ওপরের দিকে ছুড়বো, তাহলে বস্তুটাকে যখন ছুড়ছি সেই অবস্থায় কিন্তু বস্তুটার মধ্যে বেগ থাকবে, অর্থাৎ বস্তুটার যে প্রাথমিক বেগ সেটা কত হবে? প্রাথমিক বেগ কিন্তু হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এইবার যখন বস্তুটা এরকম উচ্চতায় উঠবে তখন কি হবে? তখন কিন্তু বস্তুটার যে বেগ হয়ে যাবে সেটা কি হবে? সেটা কিন্তু শূন্য হয়ে যাবে, কারণ অন্তিম বেগ সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাবে, অর্থাৎ এটা কি হবে? এটা কিন্তু 0 মিটার পার সেকেন্ড হবে। জি এর মান আমরা পেয়ে গেলাম কত? জি এর মান আমরা পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই যে টি, অর্থাৎ কত সময় পরে গিয়ে বস্তুটা থামবে সেটাই কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেছে। এবার আমরা এখানে ডেটাগুলোকে পুট করব। তো আমাদের ফর্মুলা কি বলেছিল? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। আচ্ছা, ভি এর মান আমরা কি পেলাম? ভি কিন্তু পেয়েছিলাম 0। এবার দেখো ইউ কত পেয়েছিলাম? ইউ কিন্তু পেয়েছিলাম 10। জি এর মানও কত পেয়েছিলাম? জি এর মানও কিন্তু পেয়েছিলাম 10। আর টি এর মান আমরা জানি না, তাই এটাকে গুণ আকারে রাখলাম। আচ্ছা, এবার কি করতে হবে? দেখো এইবার এই যে 10টা আছে সেটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গিয়ে এটা +10, এ পাশে গেলে কি হয়ে যাবে? -10। আর এইখানে কি থাকছে? এইখানে কিন্তু থাকছে 10টি। এবার এই মাইনাস কাটবে, এইটি কাটবে, অর্থাৎ এখানে কত পড়ে থাকবে? 1। তাহলে আমরা বলতে পারি যে টাইম সমান সমান কত? টাইম সমান সমান কিন্তু হচ্ছে 1 সেকেন্ড। ঠিক এই রকমের অঙ্কই কিন্তু তোমাদের যে রেলের পরীক্ষা হবে সামনে সেগুলোতে কিন্তু দেখতে পাবে। এই রকম ধরনের অঙ্ক এত সহজ ভাষায়, একদম বাংলা পাতি ভাষায় বোঝার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওগুলোকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, আর আমার এই চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি ক্লাস করানো হয় ইউটিউবে, কোনো রকম কিন্তু আমাদের কোনো পেইড ব্যাচ নেই। তোমাদের সুবিধার্থে কিন্তু সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট কিন্তু আমাদের প্রোভাইড করা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, আমাদের উত্তরটা দেখে নিই। দেখো এখানে কিন্তু উত্তরটা আমাদের সঠিকই এসছে, অর্থাৎ দেখো যে উত্তরটা আছে 1 সেকেন্ড, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট
কমেন্টে জানাবে। সেই অঙ্কটা বা সেই প্রশ্নটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমাদের আবার অ্যাড করা হবে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। আজকে 3 নাম্বার প্রশ্ন, নিচের কোন কোষীয় অঙ্গাণুকে শর্করা তৈরির কারখানা বলা হয়ে থাকে। আচ্ছা, শর্করা মানে কি হয়ে থাকে? শর্করা মানে কিন্তু হয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট। তো নিচের কোনটাকে কার্বোহাইড্রেট তৈরির কারখানা বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটাকে কিন্তু কার্বোহাইড্রেট তৈরির বা শর্করা তৈরির কারখানা বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলে? আমরা প্রত্যেকে জানি, আমরা প্রচুরবার প্র্যাকটিস করেছি, এটাকে কিন্তু পাওয়ার হাউস বলে। গলগি বডিকে কি বলে? আমরা প্রত্যেকেই জানি, গলগি বডিকে কিন্তু ট্রাফিক পুলিশ বলা হয়, ঠিক আছে। আর লাইসোজোমকে কি বলা হয়ে থাকে? লাইসোজোমকে কিন্তু বলা হয়ে থাকে সুইসাইড ব্যাগ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির ফুটনাঙ্ক সবথেকে কম হয়ে থাকে। দেখো এখানে কি স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক মানে কি? স্ফুটনাঙ্ক মানে কিন্তু হচ্ছে বয়েলিং পয়েন্ট। তো এর মধ্যে থেকে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে সেগুলোর মধ্যে থেকে সবথেকে কম মানে তোমার হচ্ছে বয়েলিং পয়েন্ট কার হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিলিয়াম। আচ্ছা, এবার যখন এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো এসছে, এই গ্যাসগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই। এগুলো পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে থাকে? এগুলোতে কিন্তু 18 নম্বর যে শ্রেণী সেখানে থাকে, অর্থাৎ 18 নম্বর গ্রুপে থাকে। এগুলো কিন্তু কোনো রকম রিয়াকশান করে না, সেই কারণের জন্য কিন্তু এগুলোকে কি বলা হয়ে থাকে? জিরো গ্রুপও বলা হয়। আবার এগুলোকে কিন্তু নোবেল গ্যাসের গ্রুপও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আবার দেখো একটা অঙ্ক দিয়েছে যে একটি 10 ওহম রোধের তারকে টেনে তার দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয় তাহলে নতুন তারের রোধ কত হবে। তো এরকম অঙ্ক কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিস করেছি, সকলে কিন্তু অ্যান্সার করবে। অ্যান্সার কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দেখো যখন দৈর্ঘ্যকে আমরা বাড়িয়ে দিই, দৈর্ঘ্যের সাথে রোধের যে সম্পর্কটা আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। দেখো যখন আমরা দৈর্ঘ্যকে n গুণ বাড়াই তখন যে নতুন রোধ সেটা কিন্তু n স্কোয়ার হয়ে যায়। এক্ষেত্রে দৈর্ঘ্য আমরা 3 গুণ বাড়িয়েছি, তাহলে আমাদের নতুন রোধ কত হয়ে যাবে? নতুন রোধ কিন্তু 3 স্কোয়ার অর্থাৎ 9 হয়ে যাবে। সেটা কার সাপেক্ষে? সেটা কিন্তু যে পুরনো রোধ ছিল তার সাপেক্ষে, অর্থাৎ এটার সাথে এটাকে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে? আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 90 ওহম। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো এখানে আমি তোমাদেরকে দিয়েছি এক্সপ্লেনেশনটা। পরবর্তী প্রশ্ন দেখব যে শব্দের গতিবেগ কিসের ওপর নির্ভর করে না। প্রশ্নটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত পড়বে, যে শব্দের গতিবেগ কিসের ওপর নির্ভর করে না। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে বায়ুর চাপ, এর ওপরে কিন্তু শব্দের বেগ কোনো রকমভাবে নির্ভর করে না। যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে কিন্তু আমরা প্রেশার বলে থাকি। এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে থাকে। উষ্ণতা, আর্দ্রতা, মাধ্যমের ঘনত্ব এর ওপরেও কিন্তু ডিপেন্ড করে থাকে। মাধ্যম যত তোমার হচ্ছে ঠিক হবে, অর্থাৎ কঠিন হবে, তখন কিন্তু কী হবে? শব্দের যে গতিবেগ তত বাড়বে। সেই কারণের জন্য কিন্তু কঠিন মাধ্যমে শব্দের যে গতিবেগ থেকে থাকে সেটা কিন্তু সবথেকে বেশি হয়, তরলে তার থেকে কম হয় এবং গ্যাসে কিন্তু সবথেকে কম হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো এখানে কিন্তু বলেও দিয়েছে এক্সপ্লেনেশনটা কি বলছে। দেখো বায়ুর চাপ কেন হচ্ছে? উষ্ণতা স্থির থাকলে চাপের পরিবর্তনে শব্দের বেগ পরিবর্তন হয় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে মানুষের শরীরের কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। দেখো এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে প্যারাথরমোন, ঠিক আছে। আচ্ছা ইংলিশে এটাকে কি বলা হয়ে থাকে? ইংলিশে কিন্তু এটাকে বলা হয়ে থাকে প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে। এই যে হরমোনটা আছে এটা কিন্তু আমাদের বডির যে ক্যালসিয়াম লেভেলটা আছে সেই ক্যালসিয়াম লেভেলটা কিন্তু কি করে? সেই ক্যালসিয়াম লেভেলটাকে কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করে থাকে এই হরমোনটা, ঠিক আছে। আচ্ছা দেখো বাদবাকি হরমোনগুলো সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। থাইরক্সিন এটা কোন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়? এটা কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু থাইরক্সিন হরমোনটা নিঃসৃত হয়। ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন কিন্তু যে প্যানক্রিয়াস থেকে, যেটাকে আমরা অগ্নাশয় বলি, সেখান থেকে কিন্তু নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন আজকের 8 নম্বর প্রশ্ন, যে আধুনিক পর্যায় সারণীতে সবথেকে বেশি সংখ্যক মৌল কোন গ্রুপে অবস্থিত। দেখো এখানে কিন্তু পর্যায় চাইনি, এখানে কিন্তু গ্রুপ চেয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে গ্রুপ নাম্বার 3, বা যেটাকে আমরা কি বলে থাকবো? যেটাকে কিন্তু আমরা বলে থাকবো শ্রেণী, ঠিক আছে। তো শ্রেণী যে 3 সেখানে কিন্তু সবথেকে বেশি সংখ্যক মৌল অবস্থান করছে। দেখো এখানে এক্সপ্লেনেশনটা কি বলছে আমাদেরকে, যে গ্রুপ নাম্বার 3, তার কারণ কি? ল্যান্থানাইড আর অ্যাক্টানাইড মৌলগুলো কিন্তু এই গ্রুপের মধ্যেই অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে আকাশের রং নীল দেখানোর জন্য আলোর কোন ধর্ম দায়ী। দেখো যে লাইট চ্যাপ্টারটা থাকে সেই লাইট চ্যাপ্টারটা কিন্তু সবসময় হট টপিক হয়ে থাকে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে। তো দেখো এই যে আলোর
বিচ্ছুরণের কারণে বা আলোর কোন ধর্মের জন্য কি হয়, আলোর কোন ধর্মের জন্য আকাশের রং নীল দেখায়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিক্ষেপণ, ঠিক আছে, যেটাকে কি বলা হয়ে থাকে, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে স্ক্যাটারিং, ঠিক আছে, স্ক্যাটারিং অফ লাইট। এই কারণের জন্য কিন্তু কি হয়, এই কারণের জন্য কিন্তু আকাশের রং নীল দেখায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আবার একটা অঙ্কের প্রশ্ন দিয়েছে যে একটি 5 কেজি ভরের বস্তু স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা শুরু করলো। 5 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? দেখো এক্ষেত্রে কিন্তু কী বের করতে দিয়েছে, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে গতিশক্তি বের করতে দিয়েছে, কিন্তু গতিশক্তির ফর্মুলাটা কি, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। দেখো এক্ষেত্রে এম যেটা আছে সেই এমটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, কিন্তু এই যে ভি এর মান যেটাকে আমরা অন্তিম বেগ বলি সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু এই যে বেগটা আছে এটাকে কিন্তু বের করে নিতে হবে, এই যে ভি এর মানটা। আচ্ছা এটা বের করার জন্য কি ফর্মুলা, আমাদের সেই একই ফর্মুলা, ভি ইকুয়ালস টু কী হয়ে থাকে, ইউ প্লাস এটি কিন্তু হয়ে থাকে। আচ্ছা ভি এর মান আমরা বের করব, তাই এটার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে ইউ ধরতে হবে। দেখো কি বলে দিয়েছে এখানে, কিন্তু বলে দিয়েছে স্থির অবস্থা। স্থির অবস্থা মানে কি হবে, ইউ এর মান কত হবে, ইউ এর মান কিন্তু 0 হয়ে যাবে। আচ্ছা এ কত বলে দিয়েছে, এ কিন্তু বলেছে 2, আর সময় কত বলেছে, সময় কিন্তু বলেছে 5। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি কিন্তু আমরা যে ভি এর মান আছে সেটা কত পাচ্ছি, সেটা কিন্তু পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। এবার আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবো, কি বলেছে, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে হাফ, এখানে আমাদের এম কত ছিল 5, আর ভি স্কোয়ার 10কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো, 100 পাবো। এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 50, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত হচ্ছে, 250 জুল। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কারোর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 11তম প্রশ্ন, যে পেট পরিষ্কার করবে ওষুধ বা পেট পরিষ্কার করার ওষুধ যেগুলোকে কি বলা হয়ে থাকে, লাক্সেটিভ বলা হয়ে থাকে, হিসেবে কোনটা ব্যবহার করা হয়, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম ক্লোরাইড নাকি পটাশিয়াম নাইট্রেট? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। দেখবে বাজারে কিন্তু এরকম কিছু ওষুধ প্রচলিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, দেখো এখানে কিন্তু লিখেও দিয়েছি। পরবর্তী প্রশ্ন আজকের 12তম প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন বিন্যাসের 288 কোন মৌলটিকে নির্দেশ করে? আচ্ছা 288 আমাদেরকে কি করতে হবে, এটাকে কিন্তু জুড়তে হবে। তাহলে 2 আর 8 আর 8 যদি যুক্ত করি তাহলে আমরা কত পাই, 18। আর 18 কোন তোমার হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্গন, ঠিক আছে। আচ্ছা এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, এখান থেকে কিন্তু আমরা শ্রেণী সংখ্যা আর যে পর্যায় সংখ্যা সেটা কিন্তু বলতে পারি। দেখো যতগুলো তোমার হচ্ছে শেল হয়, অর্থাৎ কে শেল, এল শেল আর এম শেল, ততগুলো কিন্তু পর্যায় হয়, অর্থাৎ এটা কিন্তু তৃতীয় পর্যায়ে অবস্থান করছে। আর লাস্ট শেলে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে কিন্তু আমরা বলে থাকি যে শ্রেণী সংখ্যা। এবার দেখো এখানে কিন্তু 8 আছে, তাহলে তোমাদের মনে হতে পারে যে এটা কিন্তু 8-এ হবে, কিন্তু না, পর্যায় সারণীর কিন্তু কিছু উপবিভাগও আছে, ঠিক আছে, সেই কারণের জন্য এক্ষেত্রে 8 মানে কিন্তু এটা হয়ে যাবে কত, এটা কিন্তু হয়ে যাবে 18। যদি এটা 7 হতো তাহলে কিন্তু হয়ে যাবে 17। তার কারণ কি, পর্যায় সারণীর কিন্তু কিছু উপবিভাগও আছে যেগুলোকে আমরা ট্রানজিশনাল এলিমেন্ট বলে থাকি বা সন্ধিগত মৌল বলে থাকি, যেগুলো কিন্তু পর্যায় সারণীর মাঝে অবস্থান করছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 13তম প্রশ্ন, যে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক ইউরেনিয়াম 235-এর পরিমাণ প্রায় কত শতাংশ, 0.7%, 3%, 10% নাকি 90%? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইউরেনিয়াম 235-এর পরিমাণ কিন্তু হয়ে যাচ্ছে 0.7%। দেখো এটা অনেক কম মনে হতে পারে, কিন্তু ইউরেনিয়াম 235 কিন্তু পৃথিবীর সবথেকে আমরা বলতে পারি যে দামি বস্তু, আর এটার কিন্তু একদম অল্প পরিমাণেই কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি তৈরি করা সম্ভব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 14তম প্রশ্ন, যে মানবদেহের কোন অঙ্গে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটি কোষগুচ্ছ পাওয়া যায় বা টিস্যু পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অগ্নাশয়। এখানে কিন্তু এটা পাওয়া যায়, আর এখানে কিন্তু দুটো সেল থাকে, একটা হচ্ছে আলফা সেল আর একটা কি থাকে, আর একটা কিন্তু থাকে বিটা সেল। আলফা সেল থেকে কি হয় আর বিটা সেল থেকে কি হয়, আলফা সেল থেকে কিন্তু গ্লুকাগন, ঠিক আছে, আলফা সেল থেকে গ্লুকাগন নামে একটি হরমোন নিঃসৃত হয়, আর বিটা সেল থেকে কিন্তু যে ইনসুলিন, সেই ইনসুলিন হরমোন
হরমোন কিন্তু নিঃসৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 15তম প্রশ্ন, যে জলের ভেতরে উৎপন্ন বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের মতো আচরণ করে। দেখবে জলের ভেতরে যখন তোমার হচ্ছে বৃষ্টি হয় বা যখন তোমার হচ্ছে কোনো কারণের জন্য ফেনা হয়, তখন দেখবে জলের মধ্যে কিন্তু যে তোমার হচ্ছে বুদবুদগুলো তৈরি হয় সেগুলো কোন ধরনের লেন্সের মতো আচরণ করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হতে যাচ্ছে যে অবতল লেন্স, ঠিক আছে, যেগুলোকে কি বলা হয়ে থাকে, যেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে কনকেভ লেন্স। তো এটা কিন্তু কনকেভ লেন্সের মতো আচরণ করে। আচ্ছা, কনকেভ লেন্সকে আরেকটা কি বলা হয়ে থাকে, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে ডাইভার্জিং লেন্স। কোন রোগের চিকিৎসায় এটা ব্যবহার করা হয়, এটা কিন্তু মায়োপিয়া, যেটাতে কিন্তু দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, সেই রোগের চিকিৎসায় কিন্তু এটাকে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 16তম প্রশ্ন, চোখের কোন ত্রুটি দূর করার জন্য বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রেস বায়োপিয়ার জন্য কিন্তু এই বাইফোকালটা ইউজ করা হয়। আচ্ছা, মায়োপিয়া একটু আগেই তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, হাইপারমেট্রোপিয়ার জন্য কি করা হয়ে থাকে, এর জন্য কিন্তু কনভেক্স লেন্স বা উত্তল লেন্স কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আর বর্ণান্ধতা, এটা কিন্তু একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, এটা কিন্তু ঠিক করার কোনো উপায় নেই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 17তম প্রশ্ন, পরমাণুর কোন কক্ষপথে ইলেকট্রন থাকাকালীন শক্তি বিকিরণ বা শোষণ করে না। প্রথম কক্ষপথ, স্থায়ী কক্ষপথ, সব কক্ষপথ নাকি কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্থায়ী কক্ষপথ, যেটা কিন্তু সম্পূর্ণভাবে স্টেবল থাকে। যেরকম আমরা বলতে পারি 2-8, ঠিক আছে। তো এই যে দ্বিতীয় যে কক্ষটা আছে, সর্বশেষ কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে কি হয়, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ স্টেবল থাকে, কোনোরকম কিন্তু ইলেকট্রনিক বা আমরা বলতে পারি কোনোরকমভাবে এরা কিন্তু চার্জের বিনিময় করে না, একদম কিন্তু নিউট্রাল থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 18তম প্রশ্ন, নিচের কোন অ্যাসিডটি অয়েল অফ ভিট্রিয়ল নামেও পরিচিত। তো সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, H2SO4। আচ্ছা, এটার কিন্তু আরেকটা নামও আছে, এটাকে কিন্তু রসায়নের রাজা বা কিং অফ কেমিক্যালসও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 19তম প্রশ্ন, যে পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরে উঠলে অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হবে। একটা স্বাভাবিক ব্যাপার, মনে করো এটা পৃথিবী, যখন নিচের দিকে পড়ছে তখন কিন্তু জি এর মান বেড়ে যায়, আর যখন ওপর দিকে উঠছে তখন কী হবে, তখন কিন্তু জি এর যে মান থাকবে সেটা কিন্তু কী হয়ে যাবে, সেটা কিন্তু সম্পূর্ণ হ্রাস পেয়ে যাবে। এইভাবে কিন্তু যখন আমরা পৃথিবীর যে তোমার হচ্ছে যে কক্ষপথটা আছে সেটাকে যখন পার করে ফেলবো, তখন কিন্তু জি এর মান কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, যেটাকে কিন্তু আমরা মহাকাশ বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সবথেকে স্পষ্ট দেখা যায়। তো দেখো, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলো একদম স্পষ্ট দেখা যায় সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে মেটাফেজ দশায়। এই দশায় কি হয়, এই দশায় কিন্তু সবথেকে ভালো ক্রোমোজোমের যে স্পিন্ডাল ফাইবারগুলো থাকে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 21তম প্রশ্ন, নিচের কোনটি একটি তরল ধাতু। তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারদ। আচ্ছা, এছাড়াও কিন্তু আরেকটাও হয়, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে গ্যালিয়াম। দেখো, আমার এই ভিডিওগুলোতে কিন্তু কোনোরকম আমি প্রমোশন বা কোনোরকম কিন্তু তোমার হচ্ছে সেগুলো করি না। তার পেছনের কারণ হচ্ছে আমার একটাই তোমার হচ্ছে সবসময় লক্ষ্য থাকে যে যত কম সময়ে তোমাদেরকে যত বেশি কন্টেন্ট আমি দিতে পারবো, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু প্রমোশনের জন্য অনেকগুলো তোমার হচ্ছে ডিল এসেছিলো, তো সেগুলোতে আমার মনে হলো যে এখন অ্যাপ্লাই করা ঠিক হবে না, কারণ এখন তোমাদের মনে হয় যে সবথেকে বেশি যদি আমি এরকম 25টা কোশ্চেনের মাঝে কোনোরকম প্রমোশন করি, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পড়াশুনোর যে মানসিকতা সেটা কিন্তু কী হবে, সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এটা আমি মনে করি। তো সেই কারণের জন্য কিন্তু আমি এখন ওইগুলোর দিকে যাচ্ছি না। আমার এখন মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের এই যে ভিডিওগুলো বানানো, সেখানে কিন্তু যত কম সময়ে যত বেশি সংখ্যক কন্টেন্ট তোমাদেরকে আমি দিতে পারবো, এটাই আমার লক্ষ্য থাকবে। পরবর্তীকালে যখন চ্যানেল বড় হবে, তোমাদের যদি আশীর্বাদ থাকে আর প্লাস তোমাদের যদি সাপোর্ট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কী হবে, যখন চ্যানেলটা বড় হবে তখন সেগুলো নিয়ে ভেবে দেখা যাবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। দেখো, কন্টিনিউ করলে আমরা কী পাচ্ছি, পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, আজকের 22তম প্রশ্ন, কোন হরমোনকে লড়াই করো অথবা কি বলা হয়ে থাকে, পালাও হরমোন বলা হয়ে থাকে। তো ইংলিশে এই টার্মটাকে মনে রাখবে, এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ফাইট অ্যান্ড ফ্লাইট। কি বলা হয়ে থাকে, ফাইট অ্যান্ড ফ্লাইট। তো এই হরমোনটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে অ্যাড্রিনালিন, ঠিক আছে। অ্যাড্রিনালিন যে হরমোনটা হয়ে থাকে এটাকে কি বলা হয়ে থাকে, এটাকেই কিন্তু ফাইট এবং ফ্লাইট হরমোন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 23তম প্রশ্ন, জার্মান সিলভার সংকর ধাতু তৈরি করতে গেলে কোনটা ব্যবহার করা হয়। এটা কিন্তু তোমাদেরকে আগের দিনও বলেছি। দেখো, জার্মান সিলভার তৈরি করতে কিন্তু
নিকেল, তারপরে কপার আর কিন্তু জিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম কী থাকে না, এখানে কিন্তু কোনো রকম সিলভার থাকে না, কিন্তু যদিও এটার নাম কিন্তু হচ্ছে জার্মান সিলভার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 24তম প্রশ্ন, যে উদ্ভিদ কোষে জল এবং খনিজ লবণ পরিবহনের জন্য কোনটা প্রয়োজন। তো এটা তোমাদের আগেও বলেছি যে জল মানে কি হয়ে থাকে, জল মানে কিন্তু হয়ে থাকে জাইলেম। আর যখন আমরা ফুড বলবো, ফুড মানে কি হয়ে থাকে, ফুড মানে কিন্তু হয়ে থাকে ফ্লোয়েম। তো জল বলেছে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জাইলেম হবে। পরবর্তী প্রশ্ন, তো আজকে লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে, যে শব্দের পিচ বা তীক্ষ্ণতা কিসের ওপর নির্ভর করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা, কম্পাঙ্ককে কি বলা হয়ে থাকে, কম্পাঙ্ককে কিন্তু বলা হয়ে থাকে ফ্রিকোয়েন্সি। এর একক কী হয়ে থাকে, এর একক কিন্তু হয়ে থাকে হার্টজ। এই যে শব্দের যে তীক্ষ্ণতা বা যেটাকে আমরা ইন্টেন্সিটি বলি, সেটা কিন্তু কি হয়ে থাকে, সেটা কিন্তু কম্পাঙ্কর সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। অর্থাৎ এই কম্পাঙ্ক বাড়বে কি কমবে তার উপরে কিন্তু তীক্ষ্ণতাটা নির্ভর করে থাকে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।